বাংলাদেশ ৪৫ থেকে ৫০ বছরের কাছাকাছি হয়ে গেছে টেক্সটাইল সেক্টরে, মানে আমরা ওইভাবে ভালো করতে পারিনি। বাংলাদেশ কেন পারেনি? পলিসিগত কিছু সমস্যার কারণে আমরা ভালো করতে পারিনি। ইন্ডিয়া থেকে ৩-৪ বিলিয়ন ডলারের সুতা আসতেছে, চায়না থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার ফেব্রিক আসতেছে। আমরা সার্ভাইভ করতে পারতেছি না, আমাদেরকে লসে সুতা সেল করতে হচ্ছে কিংবা লসে ফেব্রিক সেল করতে হচ্ছে। টেক্সটাইল সেক্টরে আপনার বাংলাদেশে বিনিয়োগ কেমন হবে? ২৩ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে, তার মধ্যে স্পিনিংয়ে ১১ বিলিয়ন ইনভেস্টমেন্ট। ডিউটি ফ্রি ইম্পোর্টের সুবিধাটা কেন দিচ্ছে? যেহেতু এখন নতুন সরকার এসেছে, সেহেতু আশা করি এই জিনিসগুলি নিয়ে আরও অ্যানালাইসিস হবে। ডিউটি ফ্রি ইম্পোর্ট ফ্যাসিলিটি বা বন্ড ফ্যাসিলিটির এটা বাংলাদেশে কত বছর ধরে চলছে? প্রায় ৪৬ বছর ধরে। আস্তে আস্তে আমরা লস দিতে দিতে স্পিনিং ফ্যাক্টরিগুলি সিক হয়ে গেছে এবং ব্যাংকের লোন দিতে পারতেছি না। যদি ইম্পোর্টে ডিউটি বসাই দেয় ইন্ডাস্ট্রির জন্য এটা সুবিধা হবে? হ্যাঁ, ডেফিনেটলি। যেটা আজকে ৫০ বিলিয়ন এক্সপোর্ট করতেছি, সেটা ১০০ বিলিয়নে আগামী ৫-৭ বছরের মধ্যে যাওয়া আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। আমাদের গভর্নমেন্টের উচিত এরকম বিটিএমএ বিজিএমএ সবাইকে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের টেক্সটাইল খাত নিয়ে, পার্টিকুলারলি আমরা স্পিনিং সেক্টর নিয়ে একটু ফোকাস করব। আমরা জানি যে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট, যেটা আমাদের টোটাল রপ্তানির ৮৫% কিন্তু গার্মেন্টস থেকে আসে। আর এই গার্মেন্টসের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, তার মধ্যে অন্যতম হচ্ছে স্পিনিং, যারা হচ্ছে সুতা এবং ফেব্রিক্স এগুলো সাপ্লাই দিয়ে থাকে আমাদের এই রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে। তো বাংলাদেশেই আসলে স্পিনিং বা ওভারঅল টেক্সটাইল সেক্টর কেমন আছে, কেমন করছে, এই যে চ্যালেঞ্জেস, আমরা জানি যে 7 মাস ধরে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু ওভারঅল এক্সপোর্টই নেগেটিভ গ্রোথে আছে। এবং এটা কিন্তু আসলে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটা কিন্তু আরও আসলে টেনশন বাড়িয়ে দিচ্ছে আমাদের এক্সপোর্টারদের এবং আমাদের আসলে পলিসি মেকারদেরও। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। দর্শক, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন মিস্টার আবুল কালাম আজাদ। উনি স্পিনিং সেক্টরের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন অনেক বছর। এই সেক্টরে 3 দশকের অভিজ্ঞতা এবং ডাইরেক্টর অপারেশনস আরমাদা স্পিনিং মিলের ও কাজ করছেন তিনি। সো আমরা আবুল কালাম আজাদের সাথে এই সেক্টরটা নিয়ে আলোচনা করব, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ সাজ্জাদ। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাকে থ্যাঙ্কস। তো আমরা যদি একটু শুরু করতে চাই যে আসলে এই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ওভারঅল টেক্সটাইল সেক্টরের আসলে কী রকম অবস্থা, কোথায় এসে আমরা ধরেন যে 50 বছর স্বাধীনতার 55 বছর পরে এসে আমরা কোথায় দাঁড়িয়েছি? আমি টেক্সটাইল সেক্টর নিয়ে যখন কথা বলি, তখন একটা কথা সবসময় বলি যে পৃথিবীতে আসলে টেক্সটাইল সেক্টর এমন একটা সেক্টর, যে এই সেক্টর যদি দেখি ইউরোপের শিল্প বিপ্লবের পরে টেক্সটাইল সেক্টর দিয়ে প্রথম ইউরোপ ধনী হয়েছে, তারপর অন্য সেক্টরগুলি ডেভেলপ হয়েছে। এবং আমরা ইউরোপের পরে যদি আমরা দেখি, জাপান টেক্সটাইল সেক্টর দিয়ে ধনী হয়েছে এবং তারপর অন্য সেক্টর ডেভেলপ করছে। জাপানের পরে কোরিয়া, তারপরে আপনার চায়না, টার্কি, এবং আমাদের পরে ভিয়েতনাম ছিল। ভিয়েতনামও এখন আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে এবং তারাও আমাদের থেকে যে ভালো করে তারা অন্যান্য সেক্টরগুলি ডেভেলপ করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে বাংলাদেশ, আমরা প্রায় এখন বলা যায় প্রায় ৪৫ থেকে ৫০ বছরের কাছাকাছি হয়ে গেছে টেক্সটাইল সেক্টরে, মানে আমরা ওইভাবে ভালো করতে পারিনি। তা আমার কাছে আমরা পারিনি কেন? আপনি যেটা বললেন যে ইউরোপ টেক্সটাইলের পরে কিন্তু অন্য সেক্টরে, এবং সব দেশই সেটা করেছে, চায়না এবং লেটেস্ট ভিয়েতনাম। তো আসলে বাংলাদেশ কেন পারেনি? আমাদের যেটা প্রবলেম হয়েছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, ম্যান পাওয়ার বলেন, সবই আমাদের পজিটিভ ছিল, কিন্তু আমাদের পলিসিগত কিছু সমস্যার কারণে আমরা ভালো করতে পারিনি। যদি আমরা দেখা যায়, আমরা যখন গার্মেন্টস স্টার্ট করি, তখন গভর্নমেন্টের পলিসি যেটা ছিল যে ইনসেন্টিভ, প্রায় 25% ইনসেন্টিভ দিয়েছিল, এবং কিন্তু তখন বন্ডেটের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকার একটা ফ্যাসিলিটি গার্মেন্টস মালিকদের দেওয়া হয়, যেটা আমাদেরকে শুরুর দিকে হয়তো এটা ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে এটা আমাদের আসলে নেগেটিভ এফেক্ট ফেলছে। যেটা হচ্ছে যে এই বন্ডেটের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকার কারণে যে আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলি আমরা ওইভাবে ভালো ডেভেলপ করতে পারিনি। যদিও আমাদের দেশের মালিকরা, উদ্যোক্তারা দেখা গেছে যে এখানে
স্পিনিং, ওভেন এবং অন্যান্য ফ্যাক্টরি ডেভেলপ করছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে সুতা, চায়না থেকে ফেব্রিক, প্রায় ইন্ডিয়া থেকে $3-4 বিলিয়ন সুতা আসতেছে, চায়না থেকে প্রায় $10 বিলিয়ন ফেব্রিক আসতেছে এখন, যেগুলি আগে কম ছিল, এখন এটা বিভিন্ন কারণে তারা ডাম্পিং করতেছে। এই ডাম্পিংয়ের কারণে আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ হচ্ছে না। ইভেন যদি আমরা দেখি যে আমাদের মেশিনারিজ কোম্পানিগুলি আমরা ডেভেলপ করতে পারিনি, কারণ যেহেতু ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢুকে, সেহেতু এটা ইন্ডাস্ট্রি করে এখানে সাস্টেন করাটা কঠিন। কারণ আমাদের দেশে যখন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়, তখন তাকে দেখা যাচ্ছে ব্যাড ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, কিন্তু আমরাও এক্সপোর্টের সুতা দিচ্ছি কিংবা ফেব্রিক দিচ্ছি, আবার একইভাবে ইন্ডিয়ার একটা স্পিনিং ফ্যাক্টরি কিংবা চায়নার একটা ওভেন ফ্যাক্টরি, তারাও একই কাস্টমারকে বাংলাদেশে একই গার্মেন্টস মালিককে সুতা কিংবা ফেব্রিক দিচ্ছে। তো আমাদের যে ব্যাড ট্যাক্স দিয়ে আমাদের ব্যবসাকে রান করতে হচ্ছে, তাদের গভর্নমেন্ট তাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার কারণে তারা কম দামে সুতা এবং ফেব্রিক ঢোকানোর কারণে, কি ইন্ডিয়া চায়না এদের মিন করছেন? জি, সে কারণে আমরা কম্পিটিশনে দেখা যাচ্ছে আমরা সার্ভাইভ করতে পারতেছি না, আমাদেরকে লসে সুতা সেল করতে হচ্ছে কিংবা লসে ফেব্রিক সেল করতে হচ্ছে, যেটা আলটিমেট দেখা যাচ্ছে যে আমরা আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলি ভালো করতে পারতেছে না। তো আপনার এই যে যেটা বলছেন যে আমাদের ডিউটি ফ্রি ফ্যাসিলিটি ইম্পোর্টে দেওয়ার কারণে আপনার $3-4 বিলিয়ন সুতা আসতেছে ইন্ডিয়া থেকে এবং $10 বিলিয়ন উপরে ফ্যাব্রিক্স চায়না থেকে আসতেছে ডিউটি ফ্রি। তো আমাদের দেশে কি এরকম মিল আছে যে তারা এগুলো সাপ্লাই দিতে পারে, এই ফ্যাব্রিক্স বা এই একই রকমের ইয়ার্ন? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমরা যদি দেখি যে গত 40-45 বছরে আমাদের টেক্সটাইল সেক্টরের টেকনোলজি বলেন, ফ্যাক্টরি বলেন, এবং আমাদের স্পিনিং ফ্যাক্টরি এবং আমাদের বেশ কিছু ভালো ওভেন ফ্যাক্টরি এখনও আছে এবং সামনে আরও হয়েছিল, যে কিন্তু তারা দেখা যাচ্ছে যে কম্পিটিশনে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকার কারণে আমরা পিছিয়ে যাই, যে কারণে আমরা ভালো করতে পারি না। ওই ফ্যাক্টরিগুলি, যেমন আমরা যদি বলি যে একটা সময় সিনা ফেব্রিক ছিল, মুন্নু ফেব্রিকের মতো বড় বড় কোম্পানি আসছিল, কিন্তু তারা দেখা যাচ্ছে যে পাকিস্তানি ফেব্রিকের কাছে কিংবা ইন্ডিয়ার সুতা এবং স্পিনিং তো আমরা এখনও আমরা কম্পিটিশানে তাদের মানে লসে আমাদেরকে সুতা সেল করতে হচ্ছে। তা কম্পিটিশানে আমরা দেখা যায় পিছিয়ে যায়। কিন্তু আমরা যদি দেখি যে আসলে এই ডিউটি ফ্রি সুতা এবং ফেব্রিক যে আমরা নিয়ে আসতেছি, এটা কি আসলে আমাদের লাভ হচ্ছে কিনা, আমরা যদি দেখি যে বাইরেরা যখন কস্টিং করতেছে, তারা ওপেন কস্টিং করতেছে। আচ্ছা, আলটিমেট এই কম দামি সুতা কিংবা কম দামি ফেব্রিক এনে এই বেনিফিটটা বাইরের পকেটে চলাচ্ছে। আমরা দেশের ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং গভর্নমেন্ট রেভিনিউ আর্ন থেকে পিছিয়ে যাচ্ছে। তো এই যে টেক্সটাইল সেক্টরে আপনার বাংলাদেশে বিনিয়োগ কেমন হবে? টোটাল প্রায় $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট, তার মধ্যে স্পিনিংয়ে $11 বিলিয়ন ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো এই যে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় যারাই সরকারে থাকুক, তারা নিশ্চয়ই জানে, বা আপনার এখানে যারা ওই টেক্সটাইল সেক্টরের বিনিয়োগকারী আছে, তারাও নিশ্চয়ই সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরেছে। তো আপনার এই যে ডিউটি ফ্রিতে ইম্পোর্ট করে আমাদের লোকাল মিলগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এখানে কি সরকারের সাথে বিভিন্ন সময় এই মালিকরা যোগাযোগটা কি তারা করেনি যে তাদের এভাবে লস হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে? বিটিএমএ থেকে এটা তত্ত্বাবধায়ক লাস্ট ইন্টারভিউ গভর্নমেন্টের সময় কমিউনিকেট করা হয়েছে, বাণিজ্য উপদেষ্টার সাথে কথা বলা হয়েছে। বাণিজ্য উপদেষ্টাও এটা একটা চিঠি ইস্যু করছিল এনবিআরকে। তা শেষ মুহূর্তে এসে আসলে নির্বাচনের কারণে এটা পিছিয়ে যায়। এখন এটা নতুন সরকার আসার পরে এটা নিয়ে অবশ্যই বিটিএমএ থেকে আবার নতুন সরকারের সাথে এটা নিয়ে কথা বলবে, যেটা আমরা জানি। আশা করি একটা ভালো ডিসিশন আমরা পাবো, আমরা ওয়েট করতেছি এটার জন্য। আপনার এই যে যেটা বলছিলেন যে বন্ড ফ্যাসিলিটির মাধ্যমে ডিউটি ফ্রি যে ইম্পোর্ট করছে সুতা বা ফেব্রিক্স, তো এখানে আপনার এখানে যারা সেটা এনে গার্মেন্টস বানিয়ে এক্সপোর্ট করছে, তো আপনি একটা পয়েন্টস এর আগে বললেন যে এটা আসলে এই বেনিফিটটা আলটিমেটলি বায়ারের পকেটে যাচ্ছে, ওয়েস্টে যে আমাদের ক্রেতা গার্মেন্টসের তাদের পকেটে যাচ্ছে। তো তার মানে তো আসলে আমাদের দেশের কোনো লাভ হচ্ছে না, জি, বা গার্মেন্ট এক্সপোর্টার বেশি প্রাইসও পাচ্ছে না, ইজ ইট রাইট? জি। তো আসলে তো তারপরে তাইলে ধরেন যে সরকার এই বন্ড ফ্যাসিলিটি বা ডিউটি ফ্রি ইম্পোর্টের সুবিধাটা কেন দিচ্ছে? সে ট্যাক্সও পাচ্ছে না, আবার একই সাথে তো যারা লোকাল স্পিনার বা টেক্সটাইল অন্যান্য সেক্টরে আছে, তাদেরও তো ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে, তারা কম্পিটিশনে পিছিয়ে পড়ছে। সো এই ঘটনা আসলে তো কেন ঘটছে?
এটা যদি আমরা দেখি যে ইন্টারন্যাশনাল আইটিসি যে রিপোর্ট 2 বছর আগে করছিল যে সেম গার্মেন্টস বাংলাদেশ 32 থেকে 83% কম প্রাইসে সেল করে। তারপরে এই নিউজটা আসার পরে কাদের তুলনায় এটা আমরা যদি ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম এবং টার্কি থেকে আমরা সেম গার্মেন্টস 32 থেকে 83% কম প্রাইসে সেল করি। আসলে আমাদের গার্মেন্টস প্রাইজের জন্য আমাদের অর্ডার হাতছাড়া মানে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের অর্ডার হাতছাড়া যেটা হয় লিড টাইম এবং পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। তা ইন্টারন্যাশনাল আইটিসি রিপোর্ট করার পরে দেন এটা নিয়ে অনেক আলোচনা হয় এবং আমাদের যেটা বিটিএমএ থেকে বিজিএমের সাথে কথা বলা হয় এটা নিয়ে যে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন কারণে জিনিসগুলি পলিসি মেকগুলি ওইভাবে হচ্ছে না। তবে আশা করি আমরা যেহেতু এখন নতুন সরকার এসেছে সেহেতু আশা করি এই জিনিসগুলি নিয়ে আরও অ্যানালাইসিস হবে এবং আরও এখানে আমাদের যেটা একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমাদের সরকারি সংস্থাগুলি, যদি আমরা বলি মিনিস্ট্রি অফ টেক্সটাইল কিংবা কমার্স মিনিস্ট্রি এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য এনবিআর যদি বলি যে পরিমাণ আমাদের ডাটা অ্যানালাইসিস হওয়া উচিত, যে পরিমাণ রিসার্চ উইং থাকা উচিত আমাদের, সেই পরিমাণ রিসার্চ কিংবা ডাটা অ্যানালাইসিস আমাদের এখানে হয় না। যে কারণে আমরা আসলে এই তথ্যগুলি, রিয়েল তথ্যগুলি আমরা ওইভাবে পাচ্ছি না, যেটা নিয়ে আমরা গভর্নমেন্ট কিংবা আমাদের ব্যবসায়ী সমাজ একসাথে মিলে যে একটা ভালো ডিসিশন নেবে সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই যে আপনি ধরেন যে ডিউটি ফ্রি ইম্পোর্ট ফ্যাসিলিটি বা বন্ড ফ্যাসিলিটির এটা বাংলাদেশে কত বছর ধরে চলছে? প্রায় 46 বছর ধরে এটা। 46 বছর। তো একই সাথে তো এই যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে এবং এখানে ধরেন 60-70% অ্যাটলিস্ট ব্যাংক লোন আছে। তো তারপরে যে সরকার আবার একই সাথে আপনার শুল্কমুক্ত আমদানির সুবিধা দিচ্ছে, তো এটা কি একটু কন্ট্রাডিক্টরি না, বৈপরীত্য না? জি না, অবশ্যই। যদি আপনারা দেখেন যে আমাদের ব্যাংক ডিফল্টার কিংবা ঋণ খেলাপি এখন অনেক বেড়ে গেছে এবং যদি বিভিন্ন ব্যাংকের অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম ডিফল্টারগুলি হচ্ছে স্পিনিং এবং ওভেনে, কারণ যেহেতু এখানে স্পিনিংয়ে এবং ওভেন ফ্যাক্টরিতে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয় এবং সেটা ব্যাংক লোন নিয়ে ইনভেস্ট করা হয়। এখন আমরা যদি আমরা বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মানে ওয়ার্ল্ড ইকোনমি অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে গার্মেন্টস প্রাইস পড়ে যায় এবং সেই সাথে সুতার প্রাইস কমে যায় এবং তখন থেকে যদি আমরা দেখি যে আমরা স্পিনিংয়ে প্রায় পার কেজিতে 30 থেকে 40 সেন্ট করে আমরা লস দিতেছিলাম, যেটা হিউজ পরিমাণ। এবং আমাদের দেখা যাচ্ছে যে ব্যাংকে যে ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা ব্যাংকে যে লোন সেটা আমরা প্রায় একটা স্পিনিং ফ্যাক্টরি, যে 50,000 স্পিনিং ফ্যাক্টরি বলি, আমাদের প্রায় 100 থেকে 150 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। সেটা আস্তে আস্তে আমরা লস দিতে দিতে স্পিনিং ফ্যাক্টরিগুলি সিক হয়ে গেছে এবং ব্যাংকের লোন দিতে পারতেছি না। এখন দেখা যাচ্ছে যে ব্যাংকও দেখতেছে যে আমরা লাভ করতে পারতেছি না, তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের পাওয়ার খরচ, বিশেষ করে গ্যাসের বিল, কারেন্ট বিল এবং ওয়ার্কার স্যালারি দেওয়ার পরে এবং স্পেয়ার পার্টস কেনার পরে আমাদের হাতে স্পিনিংয়ের মালিকদের হাতে কোনো টাকা থাকতেছে না ব্যাংকের লোন দেওয়ার জন্য। তো এই জিনিসগুলি আসলে এখানে গভর্নমেন্টেরও দেখা উচিত এবং যারা আমাদের অর্থনীতিবিদ কিংবা স্টেক হোল্ডার যারা আছে সবাই বাংলাদেশ ব্যাংক, এনবিআর সবাই অ্যানালাইসিস করে দেখা উচিত কেন আমাদের ইন্ডাস্ট্রিগুলি সিক প্রজেক্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে এক একটা স্পিনিং ফ্যাক্টরি আমাদের দিতে 300 থেকে 400 কোটি টাকা লাগতেছে এবং এই ফ্যাক্টরিগুলি স্পিন্ডেলের প্রায় 50,000 স্পিন্ডেলের 300 কোটি টাকা মতো লাগতেছে এবং খুবই ভালো ফ্যাক্টরি, মডার্ন ইউরোপিয়ান মেশিন দিয়ে আমরা করছি, যে এখানে সবচেয়ে হাই কোয়ালিটি হয় সুতা। তারপরে আমাদের এই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিতে হচ্ছে। অথচ দেখা যাচ্ছে ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশের ফ্যাক্টরি স্পিনিং ফ্যাক্টরিগুলি যেগুলি তাদের সিক ছিল তারা সেগুলি এখন চালু করে সেই সুতা তৈরি করে বাংলাদেশের সুতা ডাম্পিং করতেছে। এই যে আপনি বললেন যে আমাদের এখানে স্পিনিং মিল ভালো কোয়ালিটি সুতা তৈরি করে, তো তারপরেও আসলে আমদানি করে। তো আপনাকে যদি বলি যে বাংলাদেশের আমদানি করে নিশ্চয়ই সে কোনো প্রাইসে বেনিফিট পায়, তার খরচ কম পড়ে। তো আমাদের দেশের মিলগুলো যদি ভালো সুতা বা ফেব্রিক্স বানায় তো তারা এক্সপোর্ট কেন করতে পারে না? এখানে দেখা গেছে যে আমরা যদি বাইরের দেশগুলি যেমন ইন্ডিয়া কিংবা পাকিস্তান সুতা এক্সপোর্ট করে, তাদের দেশে যে তাদেরকে গভর্নমেন্ট যে ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে, তাদের ইনসেন্টিভ দেওয়ার কারণে তাদের লোকাল প্রাইসের চেয়ে আরও কম দামে সুতা এক্সপোর্ট করতেছে এবং সেই পরিমাণ তারা দেখা যায় বিভিন্ন কারণে তারা 10 থেকে 15% ইনসেন্টিভ পাচ্ছে। তখন সেটা দিয়ে তাদের যে কম প্রাইসে সুতা সেল করতেছে তাদের সেই প্রাইসটা মেকআপ হয়ে যাচ্ছে। আচ্ছা,
যেটা যদি তো তার মানে কি এরা আমাদের দেশে dumping যদি করছে? হ্যাঁ বাংলাদেশে যদি আমাদেরকে ইনসেন্টিভ দিয়ে এক্সপোর্টের উপরে, তাহলে আমরাও এক্সপোর্ট করতে পারবো ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, যদি এক্সপোর্টের উপর ইনসেনটিভ দেয় সেটা বলছেন। জি তো আপনি তো তার মানে ধরেন যে কেউ যদি এই যে ডাম্পিং করে বা কম প্রফিট এগুলো করে, তো তাদের তো এটা তো ফাইন্যান্সিয়ালি ভায়াবলও না তাদের জন্য। তো তাহলে মানে কেন করে এটা? কি ডাম্পিং করে পরে একটা সময়ে দেখা যাবে যে তাদের প্রাইস বাড়ানোর সুযোগ আসবে, এরকম কি বিষয়? যখন আমাদের দেশের মিলগুলো ওই যে সিক হচ্ছে, আরো যদি সিক হয়, বন্ধ হয়ে যায়। আমরা যদি দেখি যে ইনভেস্টমেন্টগুলি কেন হয়েছে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে যখন করোনার আগে মার্কেট ভালো ছিল, করোনার সময় মার্কেটটা পড়ে যায়, কিছুটা কমে স্টেবল, সবারই এটা সব দেশে এই সমস্যাটা হয়। করোনার পরে দেখা যাচ্ছে মার্কেটটা বুমিং হয়, তখন সুতার প্রাইস যেটা এখন আমরা $3 নিচে সেল করতেছি সেটা $5 হয়ে গেছিলো। $5 হওয়ার কারণে তখন দেখা গেছে যে আমরা স্পিনিংয়ে প্রচুর লাভ হচ্ছিল এবং নতুন নতুন স্পিনিং ফ্যাক্টরি হচ্ছিল। তো এই ধরনের সময়ে দেখা যাচ্ছে অনেক কোনো সময় কয়েক বছর মার্কেট খুব ভালো থাকে, তখন ইনভেস্ট করা হয়। কিন্তু পরবর্তীতে মার্কেট খারাপ হয়ে গেলে তখন যে আমাদের যে প্রোটেকশন দরকার, যে বাইরে থেকে যেন এই প্রোডাক্টটা ডিউটি ফ্রি ঢুকতে না পারে, সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না। অন্য সব দেশগুলো সেই সাপোর্টগুলি পাচ্ছে। তারা করলাম তাদের দেশের গভর্নমেন্ট তাদের ইন্ডাস্ট্রিকে সেভ করতেছে। যেমন আমি একটা ইনফরমেশন আগে বলছিলাম যে আমাদের দেশ থেকে প্রচুর ফেব্রিক 15-16 বছর আগে টার্কিতে প্রচুর এক্সপোর্ট হইতো। আচ্ছা, তারপরে টার্কি গভর্নমেন্ট দেখলো তার ওভেন ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে বাংলা থেকে ফেব্রিক এক্সপোর্ট হওয়ার কারণে। তাদের দেশে তখন ডিউটি দিয়ে আমাদের ঢুকতে হইতো, তখন ডিউটি ছিল কম, হয়তো আমার ঠিক মনে নেই, সম্ভবত 10-12% ছিল। তো তারপরে টার্কি গভর্নমেন্ট সেটাকে ডিউটি আরও বাড়ায় ফেলে। আচ্ছা, তারপর দেখা যায় বাংলাদেশ থেকে ফেব্রিক টার্কিতে এক্সপোর্ট হওয়া বন্ধ হয়ে যায় তাদের দেশের ফ্যাক্টরি সেভ করার জন্য। তা বাংলাদেশ 46 বছর ধরে আপনার কোনো ট্যাক্স ছাড়াই আমদানি করতে দিচ্ছে, সুতা ফেব্রিক আমদানি হচ্ছে, যেটা আসলে আমরা যদি ওয়ার্ল্ড বিজনেস কিংবা ওয়ার্ল্ড ইকোনমি দেখি যে মার্কেট কখনো আপ হবে কখনো ডাউন হবে। আপ হলে তখন অবশ্যই এটা কোম্পানিগুলি ভালো লাভ করতে পারে এবং সেটা দেশের জন্য লাভ হয়। কিন্তু যখন মার্কেটের অবস্থা খারাপ হয় তখন সেটা দায়িত্ব আসলে গভর্নমেন্টের। গভর্নমেন্ট ব্যবসা যারা ইন্ডাস্ট্রি দিচ্ছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, যে বাইরের প্রোডাক্ট জেনে এসে না এখানে ঢুকে এটা ক্ষতিগ্রস্ত না হয় ইন্ডাস্ট্রি। তা সেই জায়গাটা আমরা আসলে ওই সাপোর্টটা পাচ্ছি না। যে সমাধান কি এই যে ডিউটি ফ্রি, এখন কি কোন একটা যদি ইম্পোর্টে ডিউটি বসাই দেয়, ট্যাক্স বসাই দেয়, তাহলে কি এটার লোকাল ইন্ডাস্ট্রির জন্য এটা সুবিধা হবে? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল আইটিসি যে রিপোর্টটা করছে, যদি আমি বলি অনেকটা এরকম যে বাংলাদেশ যে গার্মেন্টস $5 সেল করে, সেটা ইন্ডিয়া দেখা যাচ্ছে $6 উপরে সেল করতেছে, ভিয়েতনাম $60 সেল করতেছে, চায়না $8, তার্কি $9 সেল করতেছে, অনেকটা এরকম। সেহেতু আমি যদি আমরা সবসময় ভলিউম বাড়ানোর জন্য চিন্তা করি, কিন্তু আমরা প্রাইস বাড়ানোর জন্য চিন্তা করি না। যেমন আমরা যদি এখন 45 থেকে 50 বিলিয়ন এক্সপোর্ট করি গার্মেন্টসে, সেটা যদি আমার যে 32-83% প্রাইস কমে আমরা যদি অ্যাভারেজ 50% ধরি, সেখানে করলাম আরও $25 বিলিয়ন আমরা লস করতেছি, যেটা আমরা প্রাইস বাড়ায় আমরা নিয়ে আসতে পারি। কারণ আমরা যদি দেখি ফাস্ট ফ্যাশনের কারণে এখন অনেক কম দামে আমরা গার্মেন্টস সেল করতেছি, যেটা আসলে বায়ারও চাচ্ছে না এত কম দামে, কারণ ওয়ার্ল্ডে কার্বন ইমিশন বেড়ে যাচ্ছে। যেমন ইউরোপে এই কম দামে সস্তা গার্মেন্টস হওয়ার কারণে টোটাল ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে। ইউরোপে একটা রিপোর্ট অ্যানালাইসিস করেছে যে একজন লোক বছরে আগে 15 থেকে 16 কেজি কাপড় ব্যবহার করতো, এখন সেটা দেখা যাচ্ছে 18 থেকে 19 কেজিতে চলে গেছে, এবং তারা এটা নিয়ে চিন্তা করতেছে যে এটাকে কিভাবে রিসাইকেল করা যায়। কারণ সস্তা গার্মেন্টস আসলে এটা পুরো পৃথিবীকে আরও নষ্ট করতেছে। যে আমরা যদি দেখি আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করতেছে, পৃথিবীর সব জিনিসের দাম বাড়তেছে, শুধু গার্মেন্টসের প্রাইস কেন কমবে? এবং সেটার জন্য করলাম আমরা যদি দেখি যে এই গার্মেন্টস প্রাইস কমার জন্য অনেক সময় ইন্ডিয়া এবং চায়না, ভিয়েতনাম তারা কমপ্লেন দেয় যে বাংলাদেশে গার্মেন্টস প্রাইস কম হওয়ার কারণে তারা গার্মেন্টস প্রাইস বাড়াতে পারতেছে না। সেহেতু এত সস্তা গার্মেন্টস আসলে পৃথিবীর জন্য দরকার নাই। কিন্তু আমরা নিজেদের কম্পিটিশন করে ভুল পলিসির কারণে আমরা ডে বাই ডে গার্মেন্টসের প্রাইস কমায় ফেলতেছি।
যেমন আমরা ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢুকে সস্তায় গার্মেন্টস দিতেছি, এখন বায়ার ওপেন কস্টিং করতেছে, অথচ বায়ার যদি দেখেন আমাদেরকে 5% প্রফিট দিতেছে ম্যাক্সিমাম, বায়ার করলাম 200 থেকে 300% প্রফিট করতেছে, সেটারও রিপোর্ট আছে এখানে। তাই সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যেটা আমরা $5 সেল করতেছি, বায়ার সেটা $21 সেল করতেছে, তার খরচ সব কিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে তার প্রায় $12 প্রফিট থাকতেছে। বায়ার কেন কম প্রাইস দিচ্ছে? আসলে বায়ার যেহেতু আরএমজিতে আমাদের আসলে প্রফিট করার সম্ভাবনা সুযোগটা খুব কম। আমাদের যদি প্রফিট করতে হয়, সেই প্রফিট টেকনোলজিটা আসলে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিতে, স্পিনিং, ওভেন, ওই জায়গায় প্রফিট মার্জিনটা বেশি রাখা যায়। কিন্তু আরএমজিতে যেটা হচ্ছে যে ওপেন কস্টিংয়ের কারণে এখানে যেহেতু স্ল্যাভারি জব, এখানে প্রফিট মার্জিনটা বেশি রাখা বায়ার কখনো দিবে না আমাদেরকে। সেহেতু টোটাল আমরা যদি টেক্সটাইলে ভালো করতে চাই, টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে আমাদের আগাইতে হবে। যদি আমি জিনিসটা এরকম আর একটু সিম্পলভাবে বলি, ইন্ডিয়া পাকিস্তান কী করতেছে, দেখা যাচ্ছে তারা র মেটেরিয়াল 5% প্রফিট করতেছে, স্পিনিংয়ে 5%, খুব মিনিমাম যদি আমি ধরি, স্পিনিংয়ে 5%, ওভেনে 5%, গার্মেন্টসে 5%, 20% প্রফিট করতেছে। আর আমরা দেখা যাচ্ছে আমাদের র মেটেরিয়াল নেয়, আমরা 5% ওখানে লুজিংয়ে আসি। স্পিনিংয়ে আমাদের ডিউটি ফ্রি সুতা ঢোকার কারণে আমরা 5% লস করতেছি, 20 থেকে 30 থেকে 40 সেন্ট কম প্রাইসে আমাদের সেল করতে হচ্ছে, ওখানে আমরা 5%-এর উপরে লস করতেছি। ওভেনে 5% লস করতেছি, গার্মেন্টসে গিয়ে আমরা হয়তো 5% প্রফিট করতেছি। তাহলে টোটাল আমরা করলে -10-এ আসি। আচ্ছা, যদি থাম রুলে আমি হিসাব বলি, ইন্ডিয়া, চায়না, তার্কি, তারা করলাম 20%, টোটাল টেক্সটাইল সেক্টর 20% প্রফিট করতেছে মিনিমাম। তা আমাদেরকে টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে চিন্তা করা উচিত এবং সেক্ষেত্রে আমাদের ওই ধরনের পলিসি নেওয়া উচিত। এই যে আপনি ধরেন যে ওভেনের কথাও আসছে, আমরা যদি বলি যে এই যে আমাদের যদি এত ফ্যাব্রিক্স ভালো হয়, ইয়ার্ন ভালো হয়, আমরা জানি যে ওভেনে কিন্তু আপনার এই ফ্যাব্রিক্সটা ইম্পোর্ট করা হচ্ছে। আমরা জানি যে আমাদের লোকাল টেক্সটাইল সেক্টর আমাদের নিটওয়্যার ম্যানুফ্যাকচারারদের কিন্তু সাপ্লাই দিতে পারছে, কিন্তু ওভেন এখানে পারছে না। তো এটা কেন পারছে না? আমাদের এই সামর্থ্যটা হয়নি কেন? এটা কারণ হচ্ছে, যদি আপনি যদি পিছনে আমরা স্টাডি করে দেখি, পিছনে গত 40-45 বছরে টেক্সটাইল সেক্টরে আমাদের কি হয়েছে, আমরা যদি দেখি 20 বছর আজকে থেকে 25 বছর আগে করলাম ওভেন সেক্টর ডেভেলপ হচ্ছিল। বিশেষ করে তখন যদি আমরা বলি সিনা, মুন্নিও, বেক্সিমকো, তারপর স্কয়ার অনেক পরে আসে, তারপর আরও অনেক ওভেন ভালো ফ্যাক্টরি ডেভেলপ করা আসতেছিল মার্কেটে। কিন্তু দেখা যাচ্ছে তারা চায়না থেকে ডিউটি ফ্রি ফেব্রিক আসার কারণে ওই ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে সিক হয়ে যেতে থাকে। তখন অন্য হামিদ ফেব্রিক এখনও আছে, তারপর আরও বড় বড় ফ্যাক্টরি হামিদ অলরেডি সিক হয়ে যাচ্ছে, এবং প্যারামাউন্ট টেক্সটাইল, তারপর স্কয়ার, এখন তারও অবস্থা খারাপ ওভেন ফ্যাক্টরিগুলি, কারণ চায়না থেকে যেহেতু সস্তা ফেব্রিক আসতেছে। যদি তখন এই পলিসিটা না থাকতো কিংবা ডিউটি দিয়ে ঢুকতে হইতো, তাহলে করলাম আজকে এত বছর আমাদের ওভেন সেক্টর অনেক ভালো অবস্থায় চলে যেতে পারতো। তা আমাদের ভুল পলিসির কারণে আমরা ওভেন সেক্টরটা আমরা পিছিয়ে গেছি। এখনও যদি ডিউটি দিয়ে চাইনিজ ফেব্রিক ঢুকে, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ওভেন সেক্টর ডেভেলপ করা বাংলাদেশের জন্য কোনো ইস্যু না, কারণ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে টেকনোলজি, যে ম্যানপাওয়ার ফ্যাসিলিটি আছে, গত 40-45 বছর আমরা টেক্সটাইলে যে এখন প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিংবা এই সেক্টরে অনেক স্কিল ম্যানপাওয়ার, স্কিল লোকজন আছে, আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করার মতো ম্যানপাওয়ার আমাদের আছে, টেকনোলজি আছে। সেহেতু আগামী 10 বছরের মধ্যে ওভেন সেক্টরকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া আমাদের জন্য, বাংলাদেশের জন্য কোনো ইস্যু, কোনো ব্যাপার না আমি মনে করি। তো এই স্পিনিং সেক্টরের একজন ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হচ্ছিল গত সপ্তাহে, তিনি বলছিলেন যে চায়না মাঝখানে একবার বাংলাদেশে এই টেক্সটাইল সেক্টরে তারা বড় বিনিয়োগ করতে চেয়েছিল, যেহেতু ওদের থেকেই $10-12 বিলিয়ন ফ্যাব্রিক্স আনে, ওরা ভেবেছে যে এখানে প্রডিউস করে বা এখানেই এটা সেল করা বা আরও জায়গায় এক্সপোর্ট করা এবং এখানে আপনার ম্যানমেড ফ্যাক্টরিগুলো করা। কিন্তু ওরা দুইটা প্রবলেম দেখেছে যে কারণে তারা করেনি। একটা হচ্ছে যে কোয়ালিটি ম্যান পাওয়ার নাই বাংলাদেশে, আর সেকেন্ড, বাট সেটা বিগেস্ট, দ্যাট ইজ এনার্জি নাই। ও ফ্যাক্টরি করবে এনার্জি কোথায়? তো আপনার ম্যান পাওয়ারের ক্ষেত্রে যদি বলি, চায়না ধরেন যে ওই ব্যবসায়ী বললেন যে 80,000 স্পিন্ডেলের একটা ফ্যাক্টরি ওরা 108 জন লোক দিয়ে চালায়, সেটা বাংলাদেশে 1100-র উপরে লোক লাগে। জি, তো এখানেই তো এই যে ওভারহেড কস্ট, আপনি তো এখানেই তো অনেক পিছিয়ে যাবে না। আপনি যদি টোটাল ওভারহেড কস্টে ম্যান পাওয়ার কস্ট কত, হয়তো 5-6%, এটা খুব বেশি এফেক্ট করে না যেহেতু আমাদের চিপ লেবার।
এখানে যেটা আপনি যেটা বলছেন যে বাইরের ইনভেস্টমেন্ট কেন আসতেছে না, আপনি যদি দেখেন ভিয়েতনামে টেক্সটাইল প্রচুর বাইরের ইনভেস্টমেন্ট আসছে, কিংবা অন্যান্য দেশেও, তার্কিতে অন্যান্য দেশেও বাংলাদেশে বাইরের ইনভেস্টমেন্ট না আসার মেইন কারণ হচ্ছে যে আমরা যারা দেশে উদ্যোক্তারা টেক্সটাইল ফ্যাক্টরি, আমরা স্পিনিং ওভেন দিছি, তারাই লাভ করতে পারতেছে না। কারণ বাইরের ইনভেস্টমেন্ট, আমরা হয়তো দেশের যারা উদ্যোক্তা তারা অনেক রিস্ক নিয়ে তারা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, কিন্তু বাইরের যখন একটা উদ্যোক্তা কিংবা ইনভেস্ট করবে সেগুলো অনেক অ্যানালাইসিস করে তারপর ইনভেস্ট করে, সে দেখতেছে দেশের যারা ইন্ডাস্ট্রি দিচ্ছে তারাই সাস্টেন করতে পারতেছে, লাভ করতে পারতেছে না, তাহলে তারা কেন ইনভেস্ট করবে? এটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশের জন্য যে আমাদের টেক্সটাইল সেক্টরের বাইরে ইনভেস্টমেন্ট নাই, কেন নাই? আমি এখানে ধরেন যে বলতে চাই যে আমাদের এখানে তো এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি তো কমই কম্পেয়ার টু ধরেন যে মানে চায়না তো বাদ দেন, ইভেন ইন্ডিয়া, পাকিস্তান বা ভিয়েতনাম থেকেও আমাদের এখানে প্রোডাক্টিভিটি বা আউটপুট এফিসিয়েন্সি লেভেলটা অনেক লো। যে কারণে ওই উদাহরণটা দিলাম যে 1100 লোক যে ফ্যাক্টরিটা রান করে, চায়নাতে সেটা 100 জন করে। সো ইট ইজ এফিসিয়েন্সি। আমরা তো ধরেন যে এফিসিয়েন্সি বাড়িয়েও আমরা কিন্তু আপনার এই যে এখান থেকে কিন্তু তারা একটু সেভ করতে পারে, একটু খরচ কম হতে পারে। আমাদেরকে এই এফিসিয়েন্সি লেভেল বেড়েছে। জি, এটা আমি একটু বলি যে আসলে তারা এত কম ম্যান পাওয়ারে কীভাবে ইন্ডাস্ট্রি রান করতেছে, আমরা কেন পারতেছি না? আমরাও এটা আমার বাংলাদেশে লাস্ট যে কটা স্পিনিং ফ্যাক্টরি হয়েছে ফুল অটোমেশন, সেই ফ্যাক্টরিগুলি যদি দেখেন, বিশেষ করে আপনার স্কোয়ারে, পাহাড়তলিতে কয়েকটা স্পিনিং ফ্যাক্টরি হয়েছে ফুল অটোমেশন হলে যেখানে আপনার অটো ডফিং থেকে শুরু করে ম্যান পাওয়ার এবং অটো ট্রান্সপোর্ট সিস্টেম সব কিছু যেখানে আছে, সেখানে করলাম আমাদেরও ম্যান পাওয়ার অনেক কম লাগতেছে। তো সেই জায়গাগুলি ডেভেলপ করা কঠিন কিছু না, কারণ এখন আমরা জানেন যে আমরা সবচেয়ে ভালো মেশিন ইউরোপ, জাপান থেকে নিয়ে আসি, অথবা ফুল অটোমেশনে যাওয়া আমাদের জন্য কঠিন, কিন্তু সেটার জন্য ইনভেস্টমেন্ট দরকার। এখন আমাদের যেটা বলতেছেন যে আমরা কেন যে পাওয়ার ক্রাইসিস যেটা বললেন আপনার, কেন পাওয়ার ক্রাইসিস হচ্ছে, আমরা যদি দেখি যে আমাদের যে গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিতেছে পাওয়ার সেক্টরে $4 থেকে $5 বিলিয়ন, কিংবা এখন ফুয়েল প্রাইস বেড়ে যাওয়ার কারণে আরও $4 থেকে $5 বিলিয়ন নতুন গভর্নমেন্টকে ইনসেন্টিভ দেওয়া লাগবে, প্রায় $10 বিলিয়ন। এখন কোশ্চেন হচ্ছে যে এই $10 বিলিয়ন গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিতেছে সেটা কি আমরা ফেরত আনতে পারতেছি কিনা? বায়ার যখন কস্টিং করতেছে, গভর্নমেন্ট 65 টাকা করে এলএনজি, এখন তো প্রায় আরও বেশি, প্রায় হয়তো 100 টাকার উপরে এলএনজি পার কিউবিক মিটার কিনতেছে, আমাদেরকে ব্যবসায়ীদেরকে দিচ্ছে 30 টাকা করে। বায়ার যখন কস্টিং করতেছে তখন করলাম সে এই 65 কিংবা এখন 100 টাকা হবে, সেটা কস্টিং ধরে বায়ার কস্টিং করবে না, বায়ার কস্টিং 30 টাকা ধরে করবে। তাহলে যে $10 বিলিয়ন যে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিতেছে পাওয়ার সেক্টরে, সেটা করলাম আমরা ব্যবসায়ীরা ফেরত নিয়ে আসতে পারতেছি না, কিংবা আমরা যারা টেক্সটাইল সেক্টরে আছি তারা ফেরত নিয়ে আসতে পারতেছি। যদি আমরা এই $10 বিলিয়ন ফেরত নিয়ে আসতে পারতাম, তাহলে গভর্নমেন্ট করলাম পাওয়ার সেক্টরে আরও বেশি ইনভেস্ট করতে পারতো, আরও বেশি এলএনজি কিনতে পারতো, সেটা আমরা করতে পারি। সেহেতু পাওয়ার আমাদের দেশে নাই, এটাও করলাম আমরা পলিসির কারণে আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা যদি পাওয়ার সেক্টর আরও বেশি ইনভেস্ট করা, গভর্নমেন্টকে যদি যে ইনসেন্টিভ দিচ্ছে সেটা যদি আমরা ফেরত নিয়ে এসে দিতে পারতাম, তাহলে গভর্নমেন্ট এখানে আরও বেশি পাওয়ার সেক্টরকে ডেভেলপ করতে পারতো এবং আজকের এই পাওয়ার ক্রাইসিস থাকতো না। আপনি ধরেন যে বাংলাদেশে অনেক গ্রিন ফ্যাক্টরি, আমরা মাঝে মাঝে এই খবর দেখি যে টপ 100টা গ্রিন ফ্যাক্টরির মধ্যে ওয়ার্ল্ডে বাংলাদেশে 50-60% বাংলাদেশি। তো এত ভালো ভালো ফ্যাক্টরি, এগুলোর গ্লোবাল রিকগনিশন আছে, তো তারপরে ধরেন যে আমরা কেন বায়ারদের থেকে প্রাইসটা পাই না? এটা কি আমাদের ব্যর্থতা, আমরা বার্গেন করতে পারি না, নাকি এটা আসলে বায়াররা দিতে চায় না, আমরা বাধ্য হই? কি রিজন? যেটা আমি আপনাকে বলছিলাম, আসলে বায়ার ওপেন কস্টিং করে। আচ্ছা, তা আমরা প্রাইস বাড়াইতে হলে আমাদেরকে এখন আসলে আমরা সবাই বলি যে কস্টিং কমানোর জন্য, প্রাইস কমানোর জন্য। আসলে আমার যেটা পার্সোনাল ভিউ সেটা হলো টেক্সটাইল সেক্টরে গার্মেন্টসের প্রাইস এখন আসলে কমানো উচিত না, এটা বাড়ানো উচিত। পৃথিবীর আমরা যদি দেখি সব কমোডিটির প্রাইস বাড়তেছে, গার্মেন্টসের প্রাইস কেন কমতেছে? এবং এই কমার পিছনে কোনো আমাদের 20 বছর আগেও একটা টি শার্ট যে দামে বিক্রি করতে, এখন তার থেকে কম দামে সেল করতেছে। এটার মেইন কারণ হচ্ছে যে আমাদের পলিসি, যে আমরা বিশেষ করে বাংলাদেশের পলিসিগুলি যদি এখানে ডিউটি থাকতো, এবং তাহলে কোনো ডিউটি থাকতো, যেমন একটা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিতেছে সেটা অবশ্যই গভর্নমেন্টকে এটা তো আমাদেরকে বায়ারদের জন্য এই ইনসেন্টিভটা গভর্নমেন্ট দিতেছে, নাহলে তো ইনসেন্টিভ তো সরকার ধরে যে লোকাল শিল্পকেই দিচ্ছে, কিন্তু বেনিফিটটা বায়াররা পাচ্ছে, সেটা মিন করতে, তাহলে সেটার সাথে গভর্নমেন্ট অবশ্যই এখানে ডিউটি বসানো উচিত, মানে আমদানির ক্ষেত্রে।
আমদানি এবং প্রয়োজন হলে এই টাকা আমার যে এখন যে এক্সট্রা টাকা দিয়ে আমরা এলএমজি কিনতেছি সেই টাকাটা আমাদের আসতেছে কেন আমাদের সাধারণ গরিব মানুষের টাকা আমরা বাইরের পকেটে দিব, সেই অ্যানালিসিসটা গভর্নমেন্ট করা উচিত। সরকার তো এখন আপনার যদি গ্যাসের প্রাইস ধরেন যে এলএনজি ইম্পোর্টে যা পড়ছে সেটা যদি ওই লেভেলে বাড়ায় তো এটা তো বাংলাদেশের লোকজন তো এটা অ্যাবজর্ব করতে পারবে না। এই জিনিসগুলি আসলে প্রচুর ডাটা অ্যানালাইসিস দরকার, যে আমরা যেমন ইম্পোর্টের উপর ডিউটি বসালে প্রায় টেক্সটাইল রিলেটেড যদি আমরা 50 বিলিয়ন এক্সপোর্ট করি, $30 বিলিয়ন আমাদের ইম্পোর্ট হয়। আচ্ছা, তা 30 বিলিয়ন টেক্সটাইল রিলেটেড ইম্পোর্টে যদি আপনার অ্যাভারেজ আমরা বলি ওয়ার্ল্ডে 20% হলো ডিউটি, একটা অ্যাভারেজ ডিউটি থাকে। যদি 20% ডিউটি বসায় তাহলে গভর্নমেন্টগুলো এখানে দেখেন 30 বিলিয়নের জায়গায় প্রায় 6 বিলিয়ন গভর্নমেন্ট রেভিনিউ আর্ন করতে পারে। এটা হিউজ টাকা, এবং এই টাকাটাই গুলো আবার গভর্নমেন্ট টেক্সটাইল সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাইতে পারে। তারপরে এখন যে প্রাইস এলএমজি প্রাইস বেড়ে গেছে, এটা কিভাবে এই টাকাটা যিনি বাইরের পকেটে না যায় সেটার জন্য পলিসি মেক করতে পারে গভর্নমেন্ট আলোচনা করে, যে আমরা কেন গরিব মানুষের টাকা দিয়ে এলএমজি কিনে নিয়ে এসে সেই এলএমজি কেন আমরা বাইরের পকেটে দিব। ওকে, আমরা আলোচনা আজাদ সাহেব একদম শেষের দিকে আপনাকে যদি বলি যে আপনি যে পয়েন্টটা বারবার বলছেন যে এই যে ডিউটি ফ্রি বা শুল্ক মুক্ত যে আমদানি সুবিধা দিচ্ছে আপনার সুতা বা ফেব্রিক্স, তো সেটা আসলে বাংলাদেশের আপনার আমাদের যে লোকাল যে শিল্প খাত বা এই টেক্সটাইল সেক্টর তারা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন যদি মনে করেন গার্মেন্টস মালিকরা এটা লাভবান হচ্ছে না, কিন্তু গার্মেন্টস মালিকরা যারা পোশাক তৈরি করে রপ্তানি করে তাদের অনেকেই তো আবার চায় যে এই ডিউটি ফ্রি বেনিফিটটা থাকুক, এটা তাদের সুবিধা হচ্ছে। তো তারা আসলে তাহলে কেন চাচ্ছে এগুলো? এই জিনিসগুলি আসলে যেটা আমি বলতেছিলাম যে আমাদের দেশে এই অ্যানালাইসিসগুলি, ডাটা অ্যানালাইসিসগুলি কিংবা রিসার্চ উইং না থাকার কারণে যে প্রপার অ্যানালাইসিসগুলি আমরা হচ্ছে না। এই যদি মিনিস্ট্রি অফ টেক্সটাইল কিংবা কমার্স মিনিস্ট্রি কিংবা এনবিআর যদি এই অ্যানালাইসিসগুলি করতো তাহলে করে আমি জিনিসগুলি বের হয়ে আসতো যে আসলে এই বেনিফিটগুলি আমাদের গার্মেন্টস মালিকরা পাচ্ছে না, এটা আলটিমেট বাইরের পকেটে চলে যাচ্ছে। এবং তাহলে বাইরে গার্মেন্টস মালিক যারা আছেন ওনারাও এই জিনিসগুলি রিয়েলাইজ করতে পারতো, বুঝতে পারতো। এবং এখানে আসলে টোটাল টেক্সটাইল সেক্টরকে নিয়ে যদি আমরা আগাতে চাই, এখানে সবার ইনভলভমেন্ট, সবার অ্যানালাইসিস এবং সবার আলোচনা করে এবং গভর্নমেন্ট, বিশেষ করে গভর্নমেন্ট এই সেক্টরে সবাইকে নিয়ে একটা পলিসি মেক করে আগানো উচিত। যেমন আমি যদি বলি যে গত বছর করলাম ইন্ডিয়া রোড ম্যাপ ঘোষণা করছে টেক্সটাইল সেক্টরে, এবং তাদের এই রোড ম্যাপ ঘোষণার কারণ হচ্ছে তারা 4.5 কোটি লোক তাদের এমপ্লয়ি টেক্সটাইল সেক্টরে আছে, সেটাকে 6 কোটিতে নিয়ে যাবে। আচ্ছা, আগামী 5 থেকে 6 বছরের মধ্যে তাদের প্ল্যানিং হলো এটা আরও 1.5 কোটি নতুন এমপ্লয়ি জেনারেশন করবে। সেটা শুধু গার্মেন্টস সেক্টর না, সেটা করলাম তাদের টোটাল টেক্সটাইল সেক্টরে নিয়ে রোড ম্যাপ ঘোষণা করছে। তা আমাদের গভর্নমেন্টের উচিত এরকম বিটিএমএ বিজিএমএ সবাইকে নিয়ে একটা রোড ম্যাপ ঘোষণা করা, যেন আমরা আজকে যদি 50 লাখ লোক আমাদের টেক্সটাইল সেক্টরে এমপ্লয়ি জেনারেশন থাকে, সেটাকে আমরা কীভাবে 1 কোটিতে নিয়ে যেতে পারি। এবং এটা খুবই সম্ভব বাংলাদেশে। তো কমছে, হ্যাঁ, আমাদের এমপ্লয়ি যেহেতু আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিকে আমরা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের এখানে টেক্সটাইল সেক্টর এমপ্লয়ি জেনারেশন কমে যাচ্ছে। কিন্তু এখানে কোনো আমরা এটা দ্বিগুণ করা আমাদের সুযোগ আছে। এবং আমি মনে করি নতুন সরকার যদি এই পরিকল্পনা নেয়, সবাইকে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করে, এবং আগামী 5-7 বছরের মধ্যে কিংবা 10 বছরের মধ্যে আমরা এমপ্লয়ি জেনারেশন প্রায় দ্বিগুণ করা সম্ভব 5-7 বছরের মধ্যে। আচ্ছা, এই যে শুল্কমুক্ত সুতা বা ফেব্রিক যে আমদানি করছে, এটা কত বছর ধরে এই সুবিধাটা পাচ্ছে? এটা প্রায় 46 বছর ধরে। 46 বছর? কিন্তু 46 বছর, এত বছর কি আসলে, বা এটা কি আনলিমিটেড টাইমের জন্য এটা থাকবে, নাকি এটা তো পৃথিবীর অনেক দেশই হয়তো শুরুতে নতুন একটা শিল্প খাতকে তারা ইনসেন্টিভ দেয় বা বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা লেভেলে তো যখন সে দাঁড়িয়ে যায় তখন তো আর সেটা থাকে, সেটা দরকার পড়ে না। এখানে ইন্টারেস্টিং যে আমরা যদি দেখি ইন্ডিয়াতে, চায়নাতে কিংবা ভিয়েতনামে, তারা পলিসিগুলি খুব দ্রুত প্রয়োজন অনুযায়ী প্রোটেকশনে, তাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য এই পলিসিগুলি খুব দ্রুত চেঞ্জ করে। এবং দেখা যাচ্ছে আজকে 6 মাসের জন্য একটা পলিসি নিল, 6 মাস পরে দেখা যাচ্ছে এই পলিসিটা হয়তো কাজ করতেছে না, তখন তারা নতুন পলিসি নেয় এবং খুব দ্রুত চেঞ্জ করে। কিন্তু আমাদের দেশে কোনো একটা পলিসি হলে সেটা দেখা যায় যুগের পর যুগ চলতে থাকে। কারণ হচ্ছে যে আমাদের এটা নিয়ে যে প্রপার অ্যানালাইসিস কিংবা ওই ধরনের ডাটা অ্যানালাইসিস কিংবা রিসার্চ উইং না থাকার কারণে, বিভিন্ন মন্ত্রণালয় বলি কিংবা আমাদের প্রাইভেট অর্গানাইজেশন বলি, যে কারণে আমাদের এই পলিসিগুলি সহজে চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ না হওয়ার কারণে আলটিমেট দেশের ইন্ডাস্ট্রিগুলি সাফার করতে হচ্ছে। আচ্ছা, সো তার মানে আপনি মনে করেন যে যদি, এটা আমার শেষ প্রশ্ন আজকে,
যে এই যে শুল্কমুক্ত আমদানি সুবিধাটা যদি সে কালকে থেকে 10% আপনার শুল্ক বসিয়ে দিল যে সুতা এবং ফ্যাব্রিক্স আমদানির উপরে, তো তাতে আমাদের লোকাল শিল্পের কি সুবিধা হবে? যদি এখন 10% ডিউটি বসানো দেওয়া হয়, খুব সিম্পল, 3 বিলিয়ন গভর্নমেন্ট রেভিনিউ বেড়ে যাবে। তারপরে আমাদের সুতার প্রাইস 30 সেন্ট বেড়ে যাবে। আমরা যে 30 থেকে 40 সেন্ট লস করতেছি সেটা লস করা লাগবে না। আমাদের সবগুলি স্পিনিং ফ্যাক্টরি আবার এখন যে 50% চলতেছে এটা 100% চলবে, এবং এই সুতাগুলি আবার গার্মেন্টস মালিকদের যাবে, গিয়ে গার্মেন্টসের প্রাইসও সামান্য বাড়বে, কিন্তু সেই প্রাইসটা অবশ্যই ইন্টারন্যাশনাল যে গার্মেন্টস প্রাইস আছে তাকে এক্সিড করবে না। তখন আমরা যেটা হয়তো বা এখন 50 বিলিয়ন এক্সপোর্ট করতেছি সেটা হয়তো বা 60 বিলিয়ন হয়ে যাবে, সেখানে 10 বিলিয়ন চলে আসবে। আচ্ছা, কিন্তু বায়ার যদি এই বেশি দাম না নিতে চায়, তাহলে যে একটু শুল্ক বসালে তো একটু আপনার প্রাইস বেড়ে যাবে। সো এই জিনিসটা যদি আমি আপনাকে বলি, যখন গ্যাসের প্রাইস বেড়ে গেছিলো তখন আমরা ব্যবসায়ীরা কিংবা আমরা সবাই বলছিলাম যে গার্মেন্টস অর্ডার কমে যাবে। আপনি যদি এরপরে কয়েক মাস দেখেন গার্মেন্টস অর্ডার কমে নাই, কিংবা গত বছর দুই আগে যখন ওয়ার্কারদের স্যালারি বাড়ানো হয় তখনও আমরা একই কথা বলছিলাম যে ওয়ার্কার স্যালারি বাড়লে আমাদের অর্ডার হাতছাড়া হয়ে যাবে। আপনি এরপরে কয়েক মাসের ডাটা দেখেন, আমাদের অর্ডার হাতছাড়া হয় নাই, কারণ বায়াররা যেখানে আমাদের 32 থেকে 83% কম প্রাইসে সেল হয়, সেখানে যদি 2-4-5% গার্মেন্টস প্রাইস বেড়ে যায় তাতে বায়ারদের বিন্দুমাত্র এফেক্ট হবে না। অর্ডার কোনোভাবে আমাদের হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অর্ডার হাতছাড়া হয় শুধু লিড টাইম এবং পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। প্রাইজের কারণে আমাদের অর্ডার সাধারণত কখনোই হাতছাড়া হয় না। তাই এই অ্যানালাইসিসগুলি আমাদের আসলে করা উচিত, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। আপনি কি আর কিছু অ্যাড করতে চান? আপনার কোনো মেসেজ? নিশ্চয়ই, আপনি যেহেতু এই সেক্টর নিয়ে অনেক গবেষণা করেন, সো আমরা আলোচনা শেষ করব। আপনি যদি কিছু অ্যাড করতে চান। আমি যদি মানে এখানে যদি অ্যাড করতে চাই, টেক্সটাইল মার্কেটটা একটা বিশাল মার্কেট। যদি আমরা বলি যে ইন্টারন্যাশনাল যে রিপোর্ট আছে তাতে 2025 সনে এই টেক্সটাইল সেক্টরের মার্কেট $2000 বিলিয়ন এবং 2030 সনে এটা $3000 বিলিয়ন হবে। তা আমরা যদি দেখি যে আমরা কয় পার্সেন্ট এখানে হোল্ড করতেছি, আমরা মাত্র 2.5% মতো। মানে 2000 বিলিয়নের আমরা যদি 50 বিলিয়ন ধরি সেটা 2.5%। তাহলে $3000 বিলিয়ন যেখানে মার্কেট, সেখানে আমাদের অপরচুনিটি কত বড় অপরচুনিটি টেক্সটাইল সেক্টরে। সেই অপরচুনিটি যদি আমরা নিতে চাই তাহলে আমাদের টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে আগানো উচিত, এবং আমাদের বিটিএমএ, বিজেএমএ, বিকেএমএ এবং গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, এনবিআর সবাইকে মিলে এখানে পলিসি মেক করা উচিত, এবং সরকার এখানে একটা রোডম্যাপ ঘোষণা করলে ডেফিনেটলি আমরা আমাদের এমপ্লয়ি জেনারেশন আমরা দ্বিগুণ করতে পারবো। আমাদের যেটা আজকে 50 বিলিয়ন এক্সপোর্ট করতেছি সেটা 100 বিলিয়নে আগামী 5-7 বছরের মধ্যে যাওয়া আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। রাইট। সো আমরা আশা করি যে সরকার আসলে আমাদের এই আলোচনা বা এই বিষয়গুলো থেকে আসলে সরকার লেসন নিতে পারে, এবং সেই অনুযায়ী তারা সামনে তাদের সিদ্ধান্তগুলো নিতে পারে, যাতে আমাদের স্থানীয় শিল্প তারা আরও বাড়তে পারে এবং আমাদের এক্সপোর্টও বাড়বে, ট্যাক্স বাড়বে। আপনি বিভিন্নভাবে সেই বিষয়গুলো বললেন। আজাদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস কর্পোরেট টক্সে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাজু ভাই আমাকে ইনভাইট করার জন্য। আশা করি আমরা সামনে ভালো কিছু দেখবো, আশা করি আমরাও তাই। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার আবুল কালাম আজাদ, টেক্সটাইল সেক্টরে অনেক বছর কাজ করছেন এবং স্পিনিংয়ে উনি একজন কনসালটেন্ট হিসেবে কাজ করে থাকেন। সো এই সেক্টর নিয়ে যে আসলে গার্মেন্টসের যে আমরা এক্সপোর্ট নিয়ে সবসময় বলি, তো এটা কিন্তু আসলে এটা ব্যাকবোন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সুতা বা ফ্যাব্রিক্স, এই জিনিসগুলো আসলে কিন্তু এই যে স্পিনিং সেক্টর তারা প্রোভাইড করে থাকে। সো তারা কিন্তু আসলে আমরা যেটা জানতে পারলাম যে বিভিন্ন কারণে তারা এখন ভালো নাই। এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের দেশের যে একটা পলিসি গত 46 বছর ধরে আছে যে কেউ চাইলে সুতা বা ফেব্রিক্স সে আমদানি করতে পারে এবং সেটার জন্য কোনো ট্যাক্স নাই। সো এটা কিন্তু আমরা আমাদের দেশের থেকে আমরা যেটা জানতে পারলাম যে $10 বিলিয়ন উপরে ফেব্রিক্স প্রতি বছর আসে চায়না থেকে শুধু, এবং ইন্ডিয়া থেকে $3-4 বিলিয়ন সুতা আসে, এবং এগুলোর জন্য সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। সো এই এক শ্রেণীর ব্যবসায়ী তারা সেটা আনছেন এবং এনে তারা এক্সপোর্ট করছেন। আলটিমেটলি যে এই যে ডিউটি ছাড়টা সরকার দিল, এটাও আমরা জানতে পারলাম যে এটা আসলে ওয়েস্টার্ন যে বায়ার, আমেরিকান, ইউরোপ,
তারা কিন্তু সেটাই হিসাব করেই তারা প্রাইসটা ধরছে। এক্সপোর্টারকে বলছে যে তোমার তো এই সুতা আমদানি করতে কোনো ট্যাক্স দিতে হয় নাই, এত প্রাইস, ওই প্রাইস ধরে করছে। তো আলটিমেটলি কিন্তু সরকারও আসলে এই যে ট্যাক্স এটাও মিস করছে এবং আমাদের স্থানীয় শিল্প কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলটিমেটলি সেটা কিন্তু এমপ্লয়মেন্টেও একটা বিরূপ প্রভাব পড়ছে। ইন্ডাস্ট্রি সিক হলে কিন্তু আসলে ব্যাংকের লোনও ডিফল্ট হয়ে যায়, ব্যাংকও একটা ট্রাবলে পড়ে, এই ধরনের চেইন ইম্প্যাক্ট পড়ে। সো আশা করি যে সরকার এবং পলিসি মেকার যারা আমাদের এই প্রোগ্রাম শুনবেন তারা বিষয়গুলো কগনিজেন্সে নেবেন এবং আসলে যেটা দেশের জন্য ভালো হয় সেটাই করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।